আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। লাস্ট আপনাদের কমপ্লেক্স অ্যানালিসিসের পরীক্ষাটা টোটালি কমপ্লেক্স হয়েছে, জটিল হয়েছে। তো আপনারা যারা পরীক্ষা দিয়েছেন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কোশ্চেন রিপিট হয় নাই। তবে আপনাদেরকে একটা আশার বাণী শোনাই, আপনাদের এই ডিজি অর্থাৎ ডিফারেনশিয়াল জিওমেট্রিটা রিপিট হবে ইনশাআল্লাহ। এটা আসলে ওই কোশ্চেন কমপ্লেক্সের মতো করে হবে না, এটা আমি আপনাদেরকে এনশিওর করতেছি। ইনশাআল্লাহ এই সাবজেক্টের যে কোশ্চেন, এটা এর বাহির থেকে হওয়ার সুযোগ আসলে নেই। এই কোর্সটা এমন যে এই কোর্সটা একটা নির্দিষ্ট বিন্দু কেন্দ্রিক, সেখানে তোমার অনেক অনেক ভিন্ন টাইপের ম্যাথ দিয়ে দিবে, এটা আশা করা খুবই বোকামি। তো এখানে কোশ্চেন মানে রেঞ্জের মধ্যে থেকে ইনশাল্লাহ আসবে। তো এখানে আমি আপনাদেরকে আরেকটু কথা বলে রাখি, আমি বিশেষ করে সবসময় আপনাদেরকে বেসিক বয়ান শোনাই যে আপনারা বেসিকের প্রতি জোর দেন, বেসিকের প্রতি জোর দেন, আপনারা ক্লিয়ার করেন, টপিকগুলো ক্লিয়ার করেন। তো যেটা হয়েছে, আমরা প্রিভিয়াস যে কোশ্চেনগুলো হয়েছে বা প্রিভিয়াস যে সাবজেক্টগুলো পরীক্ষা হয়েছে, এখানে কিছু জিনিসের বেসিক ক্লিয়ার করেছি। পুরো বইয়ের কিন্তু অনেক টপিক আছে, সব টপিকের বেসিক কিন্তু ক্লিয়ার করে নেই। এবং আপনারা এটাও জানেন, ওভাবে যদি ক্লিয়ার করা হয় আসলে পুরো বইটাই আপনার কাছে খুব একটা কঠিন লাগার কথা না। আপনি 7-8 দিন পড়লেই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায়। তো এই জায়গাটা থেকে আপনাকে এখন শিক্ষা নিতে হবে যে আপনি এই বছর যা দিয়ে ফেলছেন, যদি আপনার এটা ইমপ্রুভ হয়ে থাকে তাহলে আপনার জন্য বিপদ, বাট আপনি যদি রেগুলার হন তাহলে আপনার জন্য এটা কোনো বিপদ না। আপনি জাস্ট সতর্ক হয়ে গেলেন যে আপনি পরের বছর যদি আপনার ইমপ্রুভ আসে, আপনি সে জায়গায় একটু আগ থেকে প্রিপারেশন নিতে পারবেন এবং আপনি বেসিক ক্লিয়ার করেই পড়ালেখা করতে পারবেন। সো সামনে ফোর্থ ইয়ার আছে আপনাদের, সেই জায়গাটা থেকেও আপনাদের এইভাবে শিক্ষা নিতে হবে যে আপনি ফোর্থ ইয়ারে যদি কোনো একটা কোর্স এরকম করে মারা দিয়ে দেয়, আপনি যেন আটকা পড়ে না যান, সেই জায়গা থেকে আপনাকে এখন থেকে সচেতন হতে হবে। তো সেজন্য আপনাদের জন্য আমি আরো অনেক আগ থেকেই, কয়েকদিন আগ থেকেই বলতেছি যে আপনাদের ফোর্থ ইয়ারের প্রি বুকিং ব্যাচ কিন্তু অলরেডি চলমান। যারা প্রি বুকিং ব্যাচে জাস্ট জয়েন হতে চান, ফোর্থ ইয়ার আমাদের কাছে পড়বেন, এখন থার্ড ইয়ার পরীক্ষা দিচ্ছেন, এরকম মানুষজনের জন্য আমরা আসলে প্রি বুকিং ব্যাচ অলরেডি রেখে দিয়েছি। সেখানে আপনার জয়েন হওয়ার জন্য কোনো রকমের পেমেন্ট এই মুহূর্তে করা লাগবে না, আপনি জাস্ট জয়েন হয়ে যাবেন। আর জয়েন হওয়ার জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে কিভাবে আমাদের প্রি বুকিং ব্যাচে জয়েন হবেন সেটার একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা ওই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে, এই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে ওই লিঙ্কের ছোট একটা ভিডিও 50 সেকেন্ড দেখে আপনি আমাদের অ্যাপসে জয়েন হয়ে যেতে পারবেন। আপনারা কিছু করতে হবে না, জাস্ট অ্যাপসে গিয়ে জয়েন হয়ে যাবেন। আর পরবর্তীতে যখন আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করবো বা আমরা যখন ফোর্থ ইয়ারের ক্লাস শুরু করব, তখন আপনাদেরকে আমরা বাকি কথাবার্তা বলবো। সো এই জায়গায় আপনাদের জন্য অফার আছে, প্রি বুকিং ব্যাচের জন্য প্রথম যে 200 জন থাকবে তাদের জন্য কোর্স ফি থাকবে মাত্র 2000 টাকা, এবং পরবর্তীতে সেটা রেগুলার প্রাইস 3000 টাকা হয়ে যাবে। সো আপনি যদি এখনো না হন, 200 জন হয়ে তার বেশি দেরি নেই, অর্ধেক কিন্তু হয়ে গেছে, 100+ অলরেডি হয়ে গেছে। সো বাকি যে জায়গাটা সেটা ফিল আপ হওয়ার জন্য হয়তো আর বেশি দিন লাগবে না, আপনি এখনই জয়েন হয়ে যেতে পারেন। আর ক্লাস কেমন হয় বা কিরকম ক্লাস হবে সেটা আপনাদেরকে যদি আমি বলি, ফোর্থ ইয়ার আমাদের যে ক্লাসগুলো হবে সেটা হচ্ছে এইরকম ক্লাস হবে, যেটা আমি প্রিভিয়াস ক্লাসগুলো নিয়েছি বিভিন্ন কোর্সে, সেই ক্লাসগুলোর মতো হবে। আর আপনাদের এখন ডিফারেনশিয়াল জিওমেট্রিতে আমি আসলে কিছু দেওয়ার কথা ছিল না, তবুও আপনাদের অনেকের আমার সাথে কথা হয়েছে এবং অনেকেই আমাকে মেসেজ করেছেন, অ্যাপসে মেসেজ দিয়েছেন, বিভিন্ন গ্রুপে মেসেজ করেছেন। তো আপনাদের সবার একটা রিকোয়েস্ট ছিল আমি যেন ডিফারেনশিয়াল জিওমেট্রি নিয়ে কিছু একটা বলি। তো সেই জায়গা থেকে আপনাদের ডিফারেনশিয়াল জিওমেট্রি আমি আবারও বলছি, কোশ্চেন রিপিট হবে এবং এই কোশ্চেনটা আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি রিপিট হবে ইনশাল্লাহ। তো রিপিট যেহেতু হবে, আপনাদের কি করতে হবে, আপনাদের জন্য সহজ উত্তর হচ্ছে আপনারা 2019 এবং 21 এই 2 সালের কোশ্চেনটা অন্তত আগে শেষ করবেন। 2021 এবং 19 সালের কোশ্চেন আমি এখানে আপনাদেরকে নিয়ে আসছি, আপনাদের জন্য নিয়ে আসছি, জাস্ট বলে দেবো। আর এই যে এই সাজেশনটা বা এই 2019 এবং 21 সালের কোশ্চেনের সমাধান সহ আপনি এই সমাধানের পিডিএফটাও কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন পেয়ে যাবেন। সো ভিডিও ডেসক্রিপশন আপনার জন্য পুরো সমাধান দেওয়া আছে। এই সমাধান বা এই দুটো পিডিএফ এর মধ্যে যা কিছু আছে অতটুকু আপনি পড়ে যাবেন, আর কিছু লাগবে না। 56 পৃষ্ঠা, 56 পৃষ্ঠা হচ্ছে উত্তর সহ, উত্তর সহ 56 পৃষ্ঠা। এখানে ম্যাথ যেহেতু 56 পৃষ্ঠা, আপনার জন্য পড়া খুব ইজি, 2 দিনে পড়ে ফেলতে পারবেন। সো বুঝার ব্যাপারটা আপনাকে যেটা করতে হবে, একটু বেসিক ক্লিয়ার করে আপনি যখন চ্যাপ্টার 2 শুরু করবেন, চ্যাপ্টার 2 এর বেসিক দিয়ে কিন্তু চ্যাপ্টার 2 এর সবগুলো টপিক হয় এবং ক্লিয়ারলি হয়। আপনি অ্যাবস্ট্রাক্ট যেমন কঠিন মনে হয়, জিওমেট্রিটাও সেম জিনিস, বাট জিওমেট্রির বেসিক ক্লিয়ার করে ফেললে অ্যাবস্ট্রাক্টের মতো ইজি হয়ে যাবে। তো এই জায়গাটাতে আপনাদের একটু জোর দিতে হবে। আমি অনেক কথা বলছি, মেবি এত কথা আসলে সাজেশনের শুরুতে বলা উচিত হয় না, তবুও বলে ফেলছি, এটার জন্য দুঃখিত। এখন চলে আসেন আমাদের প্রথমে কি রহিয়াছে। এটা হচ্ছে চ্যাপ্টার 2 এর উদাহরণ 2। উদাহরণ 2 এটা হচ্ছে একবারে সিম্পল একটা ম্যাথ, এটা স্পর্শ ভেক্টর বরাবর একটা সোজা ম্যাথ। স্পর্শ ভেক্টর দিকে একক ভেক্টর বের করছেন, খুবই সোজা ম্যাথ। জাস্ট সূত্র জানলে এবং কনসেপ্টটা কি সেটা বোঝার জন্য আপনার হয়তো ডিটেলস পড়তে হবে, বাট সূত্র জানলেই অঙ্ক হয়ে যায়, এটার জন্য আপনার কোনো রকেট সায়েন্স শিখতে হয় না। তারপরে চলে যান, এখানে রয়েছে যে উদাহরণ 10, সেম একই ম্যাথ, একই রকমের ম্যাথ। সো এটাতে আসলে আপনাকে খুব একটা বোঝানোর কিছু নেই, আপনি এটা বললেও বুঝে যাবেন, পারবেন। তারপরে চলে আসেন চ্যাপ্টার 2 এর 20 নম্বর উদাহরণ। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা 19 সালে মেবি আসছে, 19 অথবা 21, এই দুটোর একটা হবে ইনশাল্লাহ। তো আমি যা এখানে রেখেছি সবকিছু 19 এবং 21 সালের কোশ্চেন, আর বাইরে কিছু 20 সালের আছে, 20 সাল 17 সালের কিছু জিনিস আছে। আমি আশা রাখি এই সাবজেক্টটা বা এই কোর্সটা অন্তত আপনাদের রিপিট হবে ইনশাল্লাহ, এই কোর্সটা রিপিট হবেই হবে আশা করছি। তারপরে চলে আসেন, রয়েছে হচ্ছে এটা হচ্ছে তিতাস বই 37 নম্বর কোশ্চেন, তিতাস বইয়ের 37 নম্বর কোশ্চেন চ্যাপ্টার 2
এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে, যারা এবার পরীক্ষা দেবেন 23 সালে তাদের জন্য ইম্পর্টেন্ট 1 এবং 2, 1 এবং 2, 1 এবং 2, 3, তিনটাই করবেন, একটার সাথে একটা কানেক্টেড, একটা পারলে বাকিটা অটোমেটিক্যালি পারবেন। দেখেন 1 2 3 এই তিনটাই কিন্তু ইম্পর্টেন্ট আপনার জন্য, আপনি একটা বুঝলে ভালো করে বাকিগুলো অটোমেটিক্যালি বুঝে যাবেন। তো এবার চলে যান, আপনার রয়েছে হচ্ছে এই ওইগুলোর অ্যান্সার, ওগুলোর অ্যান্সার এখানে রয়েছে। অ্যান্সারের পরে আপনি চলে যাবেন উদাহরণ 35, উদাহরণ 35 এগুলো একটু তুলনামূলক চ্যাপ্টার 3 চেয়ে চ্যাপ্টার 2টা অনেক ইজি। আমরা যদি চ্যাপ্টার 2টাও ভালো করে প্রিপারেশন নিই, যা এখানে আছে চ্যাপ্টার 2 থেকে টোটালি এখানে আমার কত, চ্যাপ্টার 2 থেকে আছে আপনার 16টার মতো ম্যাথ এবং থিওরি মিলে 16টা, হ্যাঁ 16টা। আর চ্যাপ্টার 3 থেকে আছে 12টা, টোটাল 26টা। এই 26টা যদি আপনারা দুদিনে পড়ে যান, আপনাদের পরীক্ষা আশা করছি ভালো হবে, এই কোর্সটা রিপিট হবে আশা করা যায়। তো এবার চলে আসেন, এটা হচ্ছে আপনার 35 নম্বর উদাহরণ। এই 35 নম্বর উদাহরণটাও জাস্ট টপিকটা ক্লিয়ার থাকলে আপনি নিজেই এটা পারবেন। সো টপিকটা ক্লিয়ার করে নেবেন এবং এই অঙ্কটা করবেন। তারপরে চলে আসেন, এটা হচ্ছে 35 নম্বর গেল। তারপরে আমরা চলে আসি উদাহরণ 35। কি অঙ্ক দুইবার আসছে এখানে, ও 35-এর 2 আসলে মেবি 35-এর 2। তো এটা হচ্ছে উদাহরণ 35-এর 2 নাম্বার ম্যাথ। তো এরপরে চলে যান, আমরা যেটা পাবো সেটা হচ্ছে 46 নাম্বার। এগুলো সহজ, 46 নাম্বারটা মোটামুটি সহজ আছে, আপনারা যারা একটু বই ঘাটছেন এগুলো সম্পর্কে আপনার ধারণা আছে, এগুলো আপনারা পারবেন। তারপরে এটা হচ্ছে 46 নম্বরের অ্যান্সার। এরপরে 46 নম্বরের অ্যান্সার এখানে শেষ। এরপরে 50 নম্বর উদাহরণ। এই উদাহরণ যেগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম, এগুলো জাস্ট সূত্র দিয়ে হয়ে যায়। তো সূত্রের কনসেপ্টগুলো কি সেটা যদি বুঝতে চান, সেটার জন্য আপনারা আমাকে বলতে পারেন, আমি আপনাদের জন্য আজকে রাতের মধ্যে হোক অথবা কালকের মধ্যে কনসেপ্টগুলো আপনাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে বাকি জিনিসগুলো পড়তে আপনার বেশি সময় লাগবে না, আপনাদের উচিত হবে কনসেপ্ট ক্লিয়ার করে পড়া। আর আসলে আমি এই সাবজেক্টটা আমাদের পেইড কোর্সে রাখি নাই, বিকজ আমি যখন 3rd ইয়ারে পড়ি ভাই, আমার এই কোর্সটা পরীক্ষার আগে আমি অসুস্থ ছিলাম, আমার আসলে পড়ালেখা হয় নাই, আমি পড়তে পারি নাই। তো আমি তো নর্মালি পড়ালেখা করছি পরীক্ষার সময়, যে পরীক্ষার 1 মাস আগে বই ধরতাম, জাস্ট পরীক্ষার ভিতরে পড়ে কোনো রকম পরীক্ষা দিয়ে দিতাম, অত ভালো স্টুডেন্ট ছিলাম না ভাই। সো ওই পরীক্ষার টাইমে আমার এটাতে গ্যাপ রয়ে গেছে, যে কারণে এটার অনেকগুলো টপিক আমার আসলে ক্লিয়ার করা হয় নাই। এখন হয়তো 1-2 দিনে আমারও ক্লিয়ার করা সম্ভব হবে না দেখে আমি আপনাদের জন্য এটার পেইড কোর্স রাখি নাই। তারপরেও বেশ কিছু টপিক আমি দেখলাম যে ক্লিয়ার, যে পড়লে বোঝা যায়, মানে এই জিনিসগুলো গ্রাফিক্যালি চিন্তা করা যায়। গ্রাফিক্যালি চিন্তা করতে পারলে ম্যাথ অনেক সোজা। আপনাকে ম্যাথ ভালো করার একটাই টেকনিক, সেটা হচ্ছে আপনার চিত্র বুঝতে হবে, জিনিসটা কি বলতে চাইছে, ম্যাথটা কি বলতে চাইছে, সেই জিনিসটাকে আপনি একটু গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করেন, দেখবেন ইজি হয়ে যাবে। আমি এই টেকনিকটা খাটাই আর কি, আপনাদের ক্ষেত্রে এটা হবে কিনা জানি না, তবে আমি এই টেকনিক খাটিয়ে মোটামুটি একটু বুঝতে পারি, নিজের মতো করে বুঝতে পারি, হয়তো অত ভালো বুঝি না, বাট নিজের মতো করে আমি বুঝতে পারি। 74 নাম্বার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, পরীক্ষা আসার মতো, মানে গতানুগতিক ভাবে এটা আসার মতো, বাট যদি নাও আসে টপিকটা ক্লিয়ার করেন। টপিক ক্লিয়ার করলে আপনার এই টাইপটা আসবে, আপনার ম্যাথ এটা হুবহু নাও আসলে টাইপটা আসবে, বাট ডিফারেন্সিয়াল জিওমেট্রি হুবহু আসার চান্স রয়েছে। তো এরপরে চলে যান ম্যানহিমের উপপাদ্য। ম্যানহিমের উপপাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা থিওরি। এটা আপনার মানে নর্মালি যে গতানুগতিক কোশ্চেন হলে এটা আসবেই আসবে, এরকম কোনোভাবে এটাকে বাদ দিয়ে দেওয়া যাবে না, এটা অবশ্যই পড়ে যেতে হবে। এবার আসেন সামনে সব থিওরি। তারপরে এই ম্যানহিমের উপপাদ্যের পরে আপনি পেয়ে যাবেন, ম্যানহিমের পরে পাচ্ছেন কাকে, ইভোলিউটের উপপাদ্য। ইভোলিউটের সমীকরণ হলো এইটা। তো এই ইভোলিউটের সমীকরণের একটা পার্ট এখানে আছে, পরের অংশ ওই পেজে আছে। এই গ্রাফটা যদি আপনি ঠিকঠাক বুঝতে পারেন, যে স্পেসের যে বক্ররেখার যে টপিকগুলো এই ইভোলিউট বলে গেছেন, সেই ইভোলিউটের সমীকরণের এই গ্রাফটা যদি আপনি ভালো বুঝতে পারেন, আমাদের প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেমেরই গ্রাফ আছে, সেটা যদি আপনি বুঝতে পারেন, আপনি এই পুরো ব্যাপারটা সহজেই লিখতে পারবেন। আপনি চিত্র কল্পনা করে করে আপনার মতো করে লিখবেন। এই লেখাগুলো আপনার লেখা, বাট আপনি বুঝতে পারতেছেন না দেখে এই জিনিসটা আপনি হয়তো রিয়েলাইজ করতে পারতেছেন না কি বোঝাচ্ছে। তো ইভোলিউটের সমীকরণ এটা পরীক্ষা আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তারপরে এটা হচ্ছে তার সমাধান, এখানে দেওয়া আছে, আমরা সমাধান সহ এড করেছি এবার, বিকজ এই কোর্সটা আমার আসলে পড়াও দেওয়া হয় নাই, এটা মুখস্থ ক্লাস আমি নিতে পারবো না, ওইটুকু এক্সপিরিয়েন্স এখনো হয় নাই। তারপরে দেখেন একটি বক্ররেখা কুণ্ডলী হওয়ার প্রয়োজনীয় শর্ত, এটা তো মানে পরীক্ষায় এটা মেবি আসে গেছে এরকম একটা অবস্থা আর কি, এটা আসবেই আসবে এরকম একটা ব্যাপার। সো এটা আপনি কোনোভাবে বাদ দিয়ে যাবেন না। এটা হচ্ছে তিতাস বইয়ের 9 নম্বর থিওরাম চ্যাপ্টার 2, তিতাস বইয়ের 9 নম্বর থিওরাম চ্যাপ্টার 2, এখানে এটা আমি একটু অন্য জায়গা থেকে নিয়েছি। তারপরে চলে আসেন, এটা হচ্ছে ওইটারই সমাধান, ওইটারই সমাধান। এরপরে চলে যান এখানে, এটা কি, এটা ওইটারই সমাধান, এখানে গিয়ে শেষ হয়েছে। তো এটা অনেক বড় একটা প্রবলেম, এটা আসার চান্স অনেক বেশি ছিল। তারপরে আমরা এখন 2 নম্বর চ্যাপ্টারে, এইটুকুই ছিল 2 নম্বর চ্যাপ্টার। এবার একটা ব্ল্যাক ফেজ। সো পরে আমরা চলে যাচ্ছি চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 এর জন্য আমরা যেটা করব, একবার প্রথমে ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়ে শুরু, নাকি উপপাদ্য দিয়ে শুরু? আচ্ছা, অয়লারের উপপাদ্য। এই যে এখানে দেখেন শালগুলো একটু দেখেন, অনেকবার এসছে না? তো আপনাকে এটা কোনোভাবে বাদ দেওয়ার সুযোগ নেই, পরীক্ষা আসবে এরকম একটা টপিক। আর এই গ্রাফ, এই যে আপনি স্পেসে যে বক্ররেখাগুলো এখানে দেওয়া আছে,
এগুলো বুঝলে এই সামনের জিনিসগুলো ভেক্টরের কনসেপ্ট দিয়ে বুঝে যাবেন। এখানে পুরোটা ভেক্টর কনসেপ্ট ভাই। আমি যা দেখলাম এই ডিফারেন্সিয়াল জিওমেট্রি আমি মনে হয় জাস্ট 2 থেকে 3 দিন সময় পেলে খুব ভালো পরীক্ষা দিতে পারতাম, বিকজ এখানে যা আছে যে এই জিনিসগুলো আমার খুব পরিচিত। আমি দীর্ঘদিন ইন্টারমিডিয়েটের ফিজিক্স এবং ম্যাথামেটিক্স পড়াচ্ছি, আমার বেশ স্টুডেন্ট পড়ানোর এক্সপিরিয়েন্স। সো এই জিনিসগুলো দেখলে আমার কাছে মনে হয় ও আচ্ছা, এগুলো তো আমার জন্য অনেক সহজ জিনিস, আমি যেহেতু ইন্টার পড়িয়েছি দীর্ঘদিন। তো ভেক্টরের জিনিসপাতি, এটা ফিজিক্সের পড়ালেখা, এত সুন্দর জিনিস ফিজিক্স পুরাটাই। তো অয়লারের থিওরামটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে চলে আসেন প্রধান বক্রতা দেওয়া, প্রধান বক্রতা সমূহ দেয় এমন নির্ণায়ক সমীকরণ নির্ণয় করো। এই যে এটা পরীক্ষা আসার জন্য একবারে পারফেক্ট একটা টপিক। সো এগুলা পরীক্ষায় চলে আসে আর কি। তারপরে চলে আসেন এটার অ্যান্সার এখানে দেওয়া আছে। এরপরে আসছে আপনার গাউসের সমীকরণ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 16, 19, 14, 7 এরপরে আরো আসছে। এটা আসলে আমার কাছে পুরান বই হওয়ার কারণে সালগুলো এখানে নেওয়া হয়, 19 অথবা 21 আসছে। সো এটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভেক্টরের কনসেপ্ট ক্লিয়ার, আপনি এই টপিকগুলো জাস্ট বুঝবেন, দেখলেই বুঝে যাবেন। তারপরে আপনার এইটার সমাধান এখানে আছে পুরোটা। তারপরে আসেন উদাহরণ 6, এত বক্রতলের এত বিন্দুতে একক অবিলম্ব ভেক্টর। একক অবিলম্ব ভেক্টর কি জিনিস সেটা আপনারা টপিক ক্লিয়ার করলে বা বেসিক ক্লিয়ার করলে এটা পেরে যাবেন। এগুলো আসলে সোজা হয়ে যাবে। ম্যাথমেটিক্যাল প্রবলেম ইজি, থিওরিগুলো একটু টাফ। বলতে বুঝতে পারলে সহজ, আর আমরা ওভাবে বোঝানোর চেষ্টা করি সবগুলো, আপনারা এটা নিশ্চয়ই জানেন। তারপর উদাহরণ 9, বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা হচ্ছে তিতাস পাবলিকেশনস বইয়ের, আমি আবারও বলছি তিতাস পাবলিকেশনস, আপনাদের যার কাছে তিতাস আছে একবার হুবহু নাম্বারগুলো মিলে যাবে, ঠিক আছে। তারপরে চলে আসেন, আমরা চলে যাচ্ছি উদাহরণ 11। উদাহরণ 11 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম। তারপর উদাহরণ 11 2 ছিল এখানে। এরপরে চলে যান আমাদের উদাহরণ 12। উদাহরণ 12টাও কিন্তু গুরুত্বপূর্ণ, ছোট ছোট ম্যাথ, একটু কষ্ট করে শিখে ফেলবেন, এগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। তারপরে চলে আসেন উদাহরণ 12 পরে ভাই ভেক্টর, ক্রস গুণন, ডট গুণন এগুলো যারা পারেন, এবং আপনি যখন ভেক্টর করছেন তখন এটা জগতে করছেন, বাট আপনি যখন এই স্পেস বক্ররেখা বা আপনি যখন এই ডিফারেন্সিয়াল জিওমেট্রি করবেন, এটা একটা বিন্দুতে করতেছেন, তার মানে আপনি যেটা জানেন সেটা হচ্ছে যেটা অতি ক্ষুদ্র জিনিসের, এটা ক্ষুদ্র একটা জায়গার মধ্যে আবদ্ধ। সো এটাকে আপনি এত ভয় পাওয়ার কোনো কারণ নাই ভাই, এটা খুবই ক্ষুদ্র অঞ্চলে কাজ করে, খুবই এটাকে বলা হয় লোকাল জিওমেট্রি, তাই না? লোকাল ডিফারেন্সিয়াল জিওমেট্রি, এটা কিন্তু গ্লোবাল না। সো গ্লোবাল না মানে কি, লোকাল মানে কি একটা বিন্দুর প্রতিবেশের মধ্যে, একটা বিন্দুর নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে। ধরেন আপনার এই যে এই ডিফারেন্সিয়াল জিওমেট্রি বেসিক্যালি কাজ করে, এটা একটা বক্ররেখা হলে এই যে এই বিন্দু থেকে ধরেন এই জায়গাটার মধ্যে কাজ করে, এই পুরো ডিফারেন্সিয়াল জিওমেট্রি এইটুকু জায়গা নিয়ে কাজ করে। তাহলে আপনার এত ভয় পাওয়ার কারণ কি? এই ছোট্ট জায়গাটা যা যা আছে সবকিছু বুঝে যান না। আর অবশ্যই অন্যান্য সাবজেক্টের কনসেপ্টের সাথে এটা কানেক্টেড। আমরা অন্যান্য সাবজেক্টের বেসিক পড়ি নাই, যারা পড়ি নাই তাদের একটু প্রবলেম হবে। উদাহরণ 16 আপনারা ভালো করে পড়বেন। তারপরে চলে আসেন, আমরা দেখতেছি হচ্ছে 19 নম্বর উদাহরণ। এটা সেকেন্ড ইয়ারের ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ছিল, আর ডিফারেন্সিয়াল ইকুয়েশনের টপিক জাস্ট একটু আপনাকে আপগ্রেড করা হয়েছে ক্ষুদ্র জায়গার মধ্যে। তো এবার চলে যান, এরপরে আছে আপনার ডিফারেন্সিয়াল জিওমেট্রি উঠে গেল। এরপরে উদাহরণ 24 হাইপারবোলয়েড মূল বিন্দুতে প্রধান বক্রতা। তো বক্রতা ক্ষুদ্র অংশ নিয়ে কাজ করবে, এবং 24 নম্বর উদাহরণ আপনার জন্য গুরুত্বপূর্ণ। তারপরে চলে যান, আমাদের 24 নম্বর উদাহরণের অ্যান্সার এখানে শেষ। 25 নাম্বারটাও গুরুত্বপূর্ণ আছে, মেকানিক্সে এই টপিকটা আছে সামান্য পরিমাণে, এবং ফিজিক্স বাই ডিফারেন্সিয়াল জিওমেট্রি আসলে ফিজিক্সের জায়গাগুলোকে আরো সূক্ষ্মাতি সূক্ষ্ম বা আরো ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে ব্যাখ্যা করেছে, মানে অন্তরীকরণ অ্যাপ্লাই করছে আর কি। ফিজিক্সের অন্তরীকরণের প্রয়োগ বা যোগজীকরণের প্রয়োগটাই হচ্ছে ডিফারেন্সিয়াল জিওমেট্রি, এবং সেটার গ্রাফিক্যাল এক্সপানশন। তো গ্রাফিক্যাল ব্যাপারগুলো আপনাকে ভালো করে বোঝার জন্য ডিফারেন্সিয়াল জিওমেট্রি সাবজেক্টটা রাখা হয়েছে। একটু সময় দিয়ে পড়লে এই জিনিসগুলো খুব ক্লিয়ারলি বোঝা যায়। তো আপনারা যারা এবার পরীক্ষা দিচ্ছেন, আপনাদের জন্য হয়তো আমার ডিফারেন্সিয়াল জিওমেট্রি কোনো ক্লাস হবে নেই, বাট যারা সামনের বার পরীক্ষা দিবে তাদের কাছে এটা ওয়ান অফ দ্য বেস্ট কোর্স হবে এবং ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস হবে এই টপিকটা, আমি শিওর। আমি এই জিনিসগুলো যখন দেখেছি আমার কাছে মনে হলো জিনিসগুলো আমার খুব পরিচিত, আমি দীর্ঘদিন ইন্টার পড়িয়েছি, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে এটা। তারপরে চলে আসেন উদাহরণ 38 নাম্বার, থার্ড চ্যাপ্টার, উদাহরণ 38। আমি পরে যেগুলো দেখাচ্ছি থার্ড চ্যাপ্টারেরই 38 নাম্বার। আমি আপনাদের আর এত গল্প বলবো না। এবার আপনারা দেখেন 42 নাম্বারটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। তারপরে আপনাদের জন্য আছে হচ্ছে এরপরে কি আছে, এগুলো হচ্ছে 6 নাম্বার উপপাদ্য, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা থিওরাম 6 নাম্বার আসার চান্স আছে। তারপরে থিওরাম উপপাদ্য 10, এটা তো ভাই একদম মানে বলা চলে এটা চলে আসছে, এরকম একটা থিওরাম। সো এটাকে আপনি কোনোভাবেই না, আপনাকে এখন আমি বলবো যদি আপনি এটা মুখস্থ করে পারেন তাহলে মুখস্থ করে যান, বাট এটা আপনার পরীক্ষা আসবে, এটা আপনি মাথায় রাখেন। সো এটা কোনোভাবে বাদ দেওয়ার সুযোগ নেই, বুঝছেন? তারপরে চলে আসেন আমাদের হচ্ছে শেষ প্রায়, এটা হচ্ছে 10 নম্বর থিওরাম। এরপর আরেকটা থিওরাম আছে, এটা দিয়েই আমাদের আসলে শেষ। একটা বলতে দুইটা, অয়লারের উপপাদ্যটা আছে, আমি মেবি অয়লারের উপপাদ্য একবার পেয়েছি, আমরা অয়লারের উপপাদ্য একবার পেয়েছি, এখানে আবার রয়েছে, তার মানে এটা দুইবার হয়ে গেছে। এটা দুইবার না, এটা একবারই লিখবেন, আপনি একবারই শিখবেন, অয়লারের উপপাদ্য শিখবেন। আর ডুপিনের উপপাদ্য, ডুপিনের থিওরামটা আপনার মেবি 20 সালে আসছে,
আসুক সমস্যা নেই, বাট এটা আপনি শিখবেন। তো আপনার যদি সময় থেকে থাকে আপনি এই সবগুলো টপিক ভালো করে ক্লিয়ার করবেন এবং কনসেপ্ট ক্লিয়ার করবেন। আমি আপনাদেরকে দু একটা ক্লাস হয়তো কনসেপ্ট বেস এই যে এখানে যেভাবে আছে ঠিক এইভাবেই আছে, এভাবে আপনাকে লাইন বাই লাইন যদি আপনি বুঝিয়ে দিতে বলেন আমি হয়তো আপনার জন্য চেষ্টা করতে পারি, কিন্তু এটা হয়তো ওই আগের ক্লাসগুলোর মতো করে কনসেপ্ট ওয়াইজ ক্লাস হবে না। বুঝিয়ে দিতে বললে আমি হয়তো গ্রাফ ট্রাফ এঁকে আপনাদেরকে একটু বুঝিয়ে দিতে পারি। সেজন্য আপনারা যদি বলেন আমি দু একটা ক্লাস অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো এটা ছিল আমাদের ডিফারেন্সিয়াল জিওমেট্রির সাজেশন। আপনাদের কাছে আবারও বলছি 2019 এবং 21 সালের কোশ্চেনটা আপনি রিপিট আসবে ইনশাল্লাহ। আপনি ওই দুটা টপিক ওই দুটা কি বলে সালের কোশ্চেন ভালো করে পড়ে যান, আর যদি পারেন 20 সালটা একটু দেখে যাবেন, তাহলে আশা করছি আপনার পরীক্ষা ভালো হবে। আর এই সাবজেক্টটা আবারও বলছি রিপিট হওয়ার চান্স অনেক বেশি, ইনশাল্লাহ রিপিট হবে। আর আমাদের ফোর্থ ইয়ারের কোর্স সম্পর্কে আরেকবার বলে দিই, ফোর্থ ইয়ারে আমরা কিন্তু প্রি বুকিং ব্যাচ ভর্তি নিচ্ছি, ভর্তি বলতে জয়েন করাচ্ছি। আপনাদের কাছ থেকে এখন কোনো টাকা নিচ্ছি না, আপনারা যখন ফোর্থ ইয়ারে ক্লাস শুরু করবেন তখন আপনাদের কাছ থেকে টাকা নেব। তবে প্রথম যে 200 জন থাকবেন তাদের জন্য আমাদের কোর্স ফি থাকবে হচ্ছে 2000 টাকা, পরবর্তীতে কোর্স ফি হয়ে যাবে 3000 টাকা। এইটুকু আপনাদের জন্য আমার হচ্ছে ঘোষণা ছিল। আর এই ডিফারেন্সিয়াল জিওমেট্রি খুব ভালোভাবে পরীক্ষা দিন, এবং অন্যান্য কোর্স যেমন আপনার লিনিয়ার প্রোগ্রামিং এবং আপনার মেকানিক্স দুটো কোর্স বাকি আছে, ওই দুটোর জন্য আমাদের ক্লাস আছে অলরেডি। তো সেই ক্লাসগুলো আপনারা চাইলে পারচেজ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।